Hello students, today I am going to teach you another item of grammar. In my previous classes, I taught you change of narrations, change of voices, and today I am teaching you transformation of sentences. ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটা প্রথম তোমাদের জানতে হবে কাকে বলে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে প্রথমে তোমাদের এটা জানতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করা। তো হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স? নাও লুক অ্যাট দ্য board. What is transformation of sentences? Transformation of sentences is a grammatical system by which we can change a sentence from one form to another without changing its meaning. Very clearly I am stating, transformation of sentences is a process in English grammar by which we can change a sentence from one grammatical form to another grammatical form without changing its meaning. অর্থাৎ একটি গ্রামাটিক্যাল ফর্ম থেকে অন্য একটি গ্রামাটিক্যাল ফর্মে আমরা নিয়ে যাব, মানেটা কিন্তু একই থাকবে। দ্য মিনিং উইল রিমেন আনচেঞ্জড, বাট দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স উইল বি চেঞ্জড। অ্যাজ ইফ লুক অ্যাট the board. Ram is intelligent. You know, this sentence is an assertive sentence. An assertive sentence এর অ্যাফার্মেটিভ গ্রুপ এটা হ্যাবাচো। সাধারণ বাক্যের হ্যাবাচো গ্রুপ অ্যাফার্মেটিভ, আমি সেটাকে নেগেটিভ করব। তাহলে স্ট্রাকচারটা বদলে দিচ্ছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, বাট দ্য মিনিং উইল রিমেন আনচেঞ্জড। কিভাবে হচ্ছে দেখো, রাম ইজ ইন্টেলিজেন্ট, রাম ইজ নট স্টুপিড, রাম বুদ্ধিমান, রাম বোকা নয়। তাহলে একটা নট শব্দ নিয়ে এলাম, আর ইন্টেলিজেন্টের এই অ্যাডজেক্টিভটা আমরা অপোজিট ওয়ার্ড দিয়ে দিলাম, ইন্টেলিজেন্টের অপোজিট স্টুপিড। অ্যানাদার এক্সাম্পল, মাই নাইফ ইজ শার্প। এই মাই নাইফ ইজ শার্প, মাই নাইফ ইজ নট ব্লান্ট। অর্থাৎ অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ড দিতে হবে, আর টু বি এই ভার্বের পরে নট শব্দটা নিয়ে আসতে হবে। তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল, এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যা গেলাম, কিন্তু মানেটা এক রইল। কিভাবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। রাম ইজ ইন্টেলিজেন্ট, রাম ইজ নট স্টুপিড। রাম বুদ্ধিমান, রাম মূর্খ নয়। তার মানে রাম বুদ্ধিমান। আমার ছুরিটি ধারালো, শার্প, কিন্তু এখানে দেখো মাই নাইফ ইজ নট ব্লান্ট, মানে ভোঁতা। আমার ছুরিটা ভোঁতা নয়, তার মানে আমার যে ছুরি সেটা শার্প। মানেটা এক থেকে যেতে হবে, মানেটা এক থাকবে, কেবলমাত্র তোমাদের ফর্মটা চেঞ্জ হবে। দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যারা তোমরা নোট করছো, খাতাতে কিছু লিখছো, তারা একটু নোট করে নিতে পারো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে। আমার লেখা আছে এখানে বাংলায় হচ্ছে, যে পদ্ধতিতে আমরা একটি এক বাক্যের এক রূপ গঠন থেকে অন্য রূপ গঠনে পরিবর্তন করব, অর্থের কোনো পরিবর্তন না করে। দ্যাট মিনস স্ট্রাকচার ইজ চেঞ্জড, গঠনটা পরিবর্তন হবে, কিন্তু
অর্থের কোনো পরিবর্তন হবে না, এটা মাথায় রাখবে, অর্থটা যেন এক থাকে। এরকম বিভিন্ন রকম সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলোকে একটা একটা করে তোমাদের আমি দেখাবো। তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো যে কিভাবে আমরা এই চেঞ্জগুলোকে করছি। ওয়ান বাই ওয়ান আই উইল শো ইউ হাউ ইউ ক্যান ট্রান্সফর্ম from one structure to another structure without changing the meaning of the sentence. So, I think it is clear to you. You got it clear? What is transformation of sentence? নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন যেমন আমরা বাংলায় করি সেই রকম ইংরেজিতে এরকম আছে, অর্থাৎ তোমার স্ট্রাকচারটা পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো রূপ পরিবর্তন হবে না। দ্য মিনিং উইল রিমেন আনচেঞ্জড। এখানে আমি দেখো তোমাদের 9টা আইটেম লিখেছি, আরও আইটেম আছে। এই 9টা আইটেমের মধ্যে আজকের ক্লাসে আমি যতগুলো পাচ্ছি তোমাদের শেখাবো। In my next class, in my next video, you will see the others. তোমাদের অন্য ভিডিওতে অন্যগুলো দেখবে। তো দেখো, ফার্স্ট হচ্ছে রিমুভিং দ্য অ্যাডভার্ব টু, TOO। এটা তোমাদের পরীক্ষাতে প্রায়শই আসে এবং প্রায়শই ছেলেরা ভুলভ্রান্তি করো, সুতরাং খুব মন দিয়ে দেখবে। রিমুভিং অফ টু, TOO, টুটাকে তুলতে হবে। টুটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, এই টুটা কোনো একটা বাক্যে থাকবে, সেটাকে বলা হবে রিমুভ টু অথবা ওমিট টু, এরকম থাকবে। দেখো কিভাবে করা যায়। দেখো, রিমুভিং অফ টু, নাম্বার 1, he is too weak to walk. এখানে প্রশ্ন থাকবে omit to, অর্থাৎ he is too weak to walk, omit to বা remove to, এই TOO এটাকে তোমাকে তুলতে হবে, রিমুভ করতে হবে। এই টুটা এখানে কিন্তু অ্যাডভার্ব। হি ইজ টু উইক টু ওয়াক, এর বাংলা মানে হচ্ছে সে এত দুর্বল যে সে হাঁটতে পারছে না। টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। নাও হাউ ইউ ক্যান চেঞ্জ। এখানে দেখো দুটো টু আছে, এই একটা টু আছে আর এখানে একটা টু আছে, এই একটা টু আছে, এই দুটো টু। আমি খুব সিস্টেমেটিক ওয়েতে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। অর্থাৎ এর বাংলা করলে এরকম হবে, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না, তাহলে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। আর এই একটা ভার্ব আছে, এই তিনটে জিনিস আছে। ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে ইজ, দেখে নাও ভালো করে, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স। TOO, এখানে TOO আছে আর এখানে TO2 আছে। আমি কিভাবে স্ট্রাকচারটা নিয়ে আসবে দেখিয়ে দিচ্ছি। দেখো, TOOটা হি ইজ টু উইক, এই TOO কে তুলে তোমরা সো লিখবে। ইউ উইল রাইট সো ইনস্টেড অফ টু। আর এখানে TO2 তুলে দ্যাট লিখবে। স্ট্রাকচারটা এইভাবে সহজভাবে মনে রাখতে হবে, দ্যাট। সুতরাং আমরা স্ট্রাকচারের দিক থেকে এবার কিভাবে পরিবর্তন করব দেখো। আমি এই অবধি আসছি, আমি ফার্স্ট, তার মানে হি ইজ সো উইক। দেখো, হি ইজ সো উইক, এই অবধি আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে। টু এর পরিবর্তে সো চলে এসেছে, তাহলে হি ইজ সো উইক। উইকের পরে টু আছে, টুটা দ্যাট হবে, তাহলে দ্যাট লিখলাম আমরা, দ্যাট লিখলাম আমি, দ্যাট কানেক্টিভ দ্যাট বসলো, তাহলে হি ইজ সো উইক দ্যাট এলো। এইবার তোমার ওয়াক পড়ে আছে, এটা এখন থাক, এটা নিয়ে ভাবতে হবে না। যেটা নিয়ে ভাববে সেটা বলি, এই দ্যাট লেখার পরে এই সাবজেক্টটা আসবে, অর্থাৎ এখানে হিটা সাবজেক্ট, তাহলে হি লিখবে, হি।
তাহলে হিটা সাবজেক্টটা এলো, সাবজেক্টটা এখানে এলো হি। এইবার যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে অর্থাৎ ইজটা প্রেজেন্ট টেন্স, তাই এরপরে ক্যান নট, এই ক্যান নট শব্দটা লিখবে, ক্যান নট। তাহলে হি ক্যান নট, এইবার টু এর পর যা থাকবে শব্দ সেটা হুবহু বসে যাবে, অর্থাৎ ওয়াক আছে, ওয়াকের পরে এই যা আর কিছু শব্দ থাকবে সেগুলো সব বসে যাবে। তাহলে ক্যান নট ওয়াক, শুধুমাত্র ওয়াক আছে, এখানে ওয়াক বসে গেল। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ক্যান নটটা কেন বসলো? এই কারণে বসলো যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে তাই এটাকে আমরা ক্যান নট করলাম। দেখো ইজ এই ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে এবং সেই জন্য আমরা এখানে ক্যান নট বসিয়েছি। একটা জিনিস মনে রাখবে, এটা যদি পাস্ট টেন্স হতো কিচ্ছু পরিবর্তন হতো না, কেবলমাত্র এটা কুড নট হতো আর এখানে পাস্ট ফর্মটা বসতো। দেখো নেক্সট ওয়াজ পাস্ট টেন্স থাকলে কিরকম হয়, ধরো এটা ওয়াজ আছে, হি ওয়াজ টু উইক টু ওয়াক, তাহলে এখানে এটা পাস্ট টেন্স লিখলাম, পাস্ট টেন্সে আছে, এটা ওয়াজ হয়ে যাবে হি ওয়াজ so weak that he could not walk, that he could not walk। একটা জিনিস খেয়াল রাখবে, প্রেজেন্ট ফর্ম যদি এখানে থাকে তাহলে ওখানে ক্যান নট বসবে, আর পাস্ট ফর্ম থাকলে কুড নট বসবে। সুতরাং এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে পরিবর্তন করতে গেলে অমিট টু বা রিমুভ টু যদি থাকে তাহলে তিনটে জিনিস মনে রাখবে। টি ডবল ও টু এটা অ্যাডভার্ব, এই টু তুলে সো লিখবে, টিও টু প্রিপোজিশন, প্রিপোজিশনটা তুলে দেবে, দিয়ে সহজে মনে রাখবে এটা দ্যাট লিখতে হবে। আর প্রেজেন্ট টেন্স থাকলে ওটা ক্যান নট হবে, পাস্ট টেন্স থাকলে ওটা কুড নট হবে। এইভাবে আমরা এই স্ট্রাকচারটাকে, এই স্ট্রাকচারকে আমরা পরিবর্তন করতে পারি ফ্রম অমিট টু অথবা রিমুভ টু থাকলে। সুতরাং এই জিনিসটা তোমরা মনে রাখবে, এটা ওয়ান ফর্ম। আমরা নেক্সট ফর্মে চলে যাচ্ছি। দেখো নেক্সট ফর্মে আছে, এক নম্বর হয়ে গেল রিমুভিং দ্য অ্যাডভার্ব টু, ইউজিং হেল্প ফর বাট, এটা একটা স্ট্রাকচার, রিরাইটের এটা একটা স্ট্রাকচার, ইউজিং হেল্প ফর বাট কিরকম, এক্সাম্পলটা দেখো, সি could not but weep, 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 she could not but weep। ব্র্যাকেটে থাকবে ইউজ হেল্প ফর বাট, ইউজ হেল্প ফর বাট। ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে মনে রাখবে, সি কুড নট বাট উইপ, সে না কেঁদে পারছে না। এখানে এই বাটের পরিবর্তে তোমাকে হেল্প লিখতে বলা হচ্ছে, তাই বলছে ইউজ হেল্প ফর বাট, বাটের পরিবর্তে হেল্প লিখবে এবং সেখানে যে স্ট্রাকচারে পরিবর্তন হবে খুব সহজ, একটু মনে রাখবে, পরের ভার্বে আইএনজি যোগ হবে, উইপ আছে উইপিং হবে। তাহলে কি হলো স্ট্রাকচারটা, বাটের জায়গায় আমরা হেল্প লিখব, তারপরে সি কুড নট হেল্প উইপিং, হেল্প উইপিং। খুব সহজ, ভীষণ সহজ, ভেরি ইজি টু রিমেম্বার। You write help in place of but and then you put ing with the next verb। এইভাবে আমরা ইউজ হেল্প ফর বাটটাকে করতে পারি। সুতরাং এটা তোমরা একদম ভালোভাবে লিখে নাও, তৈরি করে নাও, শুনে রাখো ভালো করে। এর আরেকটা এক্সাম্পল দেখো, অনেক সময় পরীক্ষার সময় এই এক্সাম্পলটা আসে।
দ্য পোয়েট ক্যান নট বাট বি গে, GAY, বাট বি গে। এখানেও এই একই কথা বলা হচ্ছে, বাটের পরিবর্তে হেল্প। তাহলে তাই যদি হয় তাহলে আমরা কি লিখবো দেখো, তাহলে দ্য পোয়েট ক্যান নট হেল্প বিং গে, বি ভার্ব আছে, এর সাথে আইএনজি যোগ করব, বিং গে, ক্যান নট বিং গে। এইভাবে আমরা এই স্ট্রাকচারটাকে পরিবর্তন করব বিং গে। অর্থাৎ অনেকে এই গে এর সাথে আইএনজি যোগ করে দেবে, কিন্তু হবে না, তোমার এই বি এর সাথে আইএনজি যোগ করতে হবে। সো আমরা 2 নম্বর আইটেমটা শিখে নিলাম। এইবার আমরা যাব 3 নম্বর আইটেমে। 3 নম্বর আইটেমে আছে রিমুভিং অনলি। রিমুভিং অনলিটা একটু ভালো করে দেখো, এগুলো খুব সহজ স্ট্রাকচার, কিন্তু এই ছোটখাটো জিনিসগুলো আমরা ঠিক মতো শিখে থাকি না বলেই আমরা পরীক্ষার খাতায় বা যে কোনো জায়গাতে ভুল করি। ছাত্রছাত্রীদের খুব ভালোভাবে এগুলো মনে রাখতে হবে। এবার হচ্ছে 3 নম্বর আইটেমটা রিমুভিং অনলি। কিভাবে অনলি তুলবে? রিমুভিং অনলি 3 নম্বর আইটেম, রিমুভিং অনলি। অর্থাৎ যে বাক্যগুলোতে প্রথমে অনলি আছে সেই বাক্যগুলোকে বলা হয় এটা নেগেটিভ করো, এটা নেগেটিভ করো। কিভাবে করবে? বা ইউজ নান বাট এরকম থাকে। যেমন ধরো অনলি এ চাইল্ড ক্যান লাফ, LAUGH, laugh so innocently. Only a child can laugh so innocently. এখানে বলা হচ্ছে ইউজ নান বাট, এটা বলা থাকতে পারে ইউজ নান বাট, অথবা বলতে পারে এটাকে তোমরা ইউজ নান বাট যদি বলা হয় তাহলে এটা কিভাবে করব আমরা দেখো, যে নান বাট হলে কি করতে হবে, অনলি এ চাইল্ড ক্যান লাভ সো, অথবা বলতে পারে মেক ইট নেগেটিভ, নাবাচক করো। যে কোনো একটা তোমাকে ফর্ম বলে দেবে, ইউজ নান বাট অথবা বলবে মেক ইট নেগেটিভ, নাবাচক করো। এই মেক ইট নেগেটিভ থাকলে তোমরা একটু কনফিউজড হয়ে যাবে কিভাবে করবে। ইউজ নান বাট বলা থাকলে এটা একটু সহজ হয়ে যাবে। মনে রাখবে অনলি এ চাইল্ড ক্যান লাভ সো ইনোসেন্টলি। এখানে মনে রাখবে এই চাইল্ড, অনলি এ চাইল্ড সাবজেক্ট, এটা এই সাবজেক্টটা আমরা প্রাণীবাচককে ইঙ্গিত করছি। প্রাণীবাচককে যদি সাবজেক্টটা ইঙ্গিত করি তাহলে কিচ্ছু করতে হবে না তোমাদের, খুব সহজে মনে রাখবে। এই অনলি শব্দটাকে তুলে এখানে নান বাট লিখবে, আর বাকি শব্দ যা যা আছে সব একভাবে বসে যাবে। কেবলমাত্র একটি শিশুই সো ইনোসেন্টলি হাসতে পারে, তাহলে শিশু ছাড়া অন্য কেউ এভাবে হাসতে পারে না। তাহলে নান বাট, তাহলে এখানে আমরা লিখব নান বাট, অনলির পরিবর্তে নান বাট লিখলাম, নান বাট। এবার বাকি যা আছে তাই লিখে যাও, এ চাইল্ড ক্যান লাভ সো ইনোসেন্টলি, তাহলে আমরা অনলি থাকলে নান বাট লিখব। এটা যদি প্রাণীবাচক বোঝায়, কিন্তু অপ্রাণীবাচক যদি বোঝায় এটা, তাহলে কিন্তু আমাদের এটা নাথিং বাট হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ নেগেটিভ করতে দিলে আমরা নান বাট লিখবো না নাথিং বাট লিখবো, এটা একটু কনফিউজিং। সুতরাং যদি আমরা সাবজেক্টটাকে প্রাণীবাচক পাই তাহলে আমরা নান বাট লিখবো,
যদি সাবজেক্টটা প্রাণীবাচক না হয়, কোনো বস্তুবাচক হয়, তাহলে সেই জায়গাটায় আমরা লিখব নাথিং বাট। একটা এক্সাম্পল দেখো, আমরা নেগেটিভ করতে বলে দিলাম, মেক ইট নেগেটিভ। অনলি gold can make a woman, WOMAN, happy. Only gold can make a woman happy. অর্থাৎ কেবলমাত্র স্বর্ণ বা সোনা এক মহিলাকে খুশি করতে পারে। তাহলে স্বর্ণ ছাড়া অন্য কিছু একজন মহিলাকে খুশি করতে পারে না, স্বর্ণ ছাড়া অন্য কিছু। কিভাবে হবে দেখো, তাহলে গোল্ডটা হচ্ছে প্রাণীবাচক নয়, বস্তুবাচক। তাহলে আমরা এই অনলির জায়গায় লিখব নাথিং বাট। তাহলে উত্তরটা হবে নাথিং বাট, নাথিং বাট গোল্ড। এবার যা আছে সব এক বসে যাবে। গোল্ড ক্যান মেক এ ওম্যান হ্যাপি, ওম্যান হ্যাপি। সুতরাং নাথিং বাট গোল্ড ক্যান মেক এ ওম্যান হ্যাপি, এই হচ্ছে 3 নম্বরেরটা। তাহলে 3 নম্বরেরটা তোমাদের কি শেখালাম, যে সমস্ত বাক্যে প্রথমে অনলি থাকবে এবং সেই বাক্যটাকে যদি নেগেটিভ করতে বলা হয়, তাহলে তোমাকে ওই অনলির পরিবর্তে দুটো জিনিস বসাতে হবে, একটা নান বাট আর একটা নাথিং বাট। নান বাট বসবে সেখানে যদি সাবজেক্টটা প্রাণীবাচক হয়। যদি সাবজেক্টটা অপ্রাণীবাচক হয়, তাহলে সেখানে নাথিং বাট, অনলির জায়গায় নান বাট অথবা নাথিং বাট বসালে আর বাকি সেন্টেন্সটাই যা আছে তাই আমরা লিখে দেব। এইভাবে আমরা এই অনলি যে বাক্যগুলো অনলি দিয়ে শুরু হয় সেগুলোর নেগেটিভ ফর্মটা এইভাবে আমরা করব। সুতরাং এটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। নেক্সট দেখো, উই কাম টু দ্য নেক্সট আইটেম, নাম্বার 4। নাম্বার 4-এ আছে ইউজ অফ নো সুনার আর হার্ডলি। ইউজ অফ নো সুনার আর হার্ডলি কিভাবে ব্যবহার হয় দেখো। আমি এই আইটেমটা করেই আজকের আমাদের ক্লাসটা কমপ্লিট করব। নেক্সট ক্লাসে আমি আবার এগুলো নিয়ে ধরবো। দেখো, ইউজ অফ নো সুনার অ্যান্ড হার্ডলি। ইউজ অফ নো সুনার অথবা হার্ডলি। দেখো, as soon as I reached home, comma, it began to rain. It began to rain. It began to rain. এই একটাই বাক্য, এই একটা বাক্যকে আমি কিভাবে নো সুনার ব্যবহার করছি, কিভাবে হার্ডলি ব্যবহার করছি, তোমরা একটু নজর করো। as soon as I reached home, আমি বাড়ি পৌঁছানো মাত্রই, it began to rain, বৃষ্টি শুরু হলো। এখানে একটা কমা আছে দেখো হোমের পরে,
মনে রাখবে এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার ব্যবহার করব। কিভাবে? দেখো, আমরা অ্যাজ সুন অ্যাজটাকে রিমুভ করে দিয়ে আমি নো সুনার লিখলাম, নো সুনার। অ্যাজ সুন অ্যাজ তুলে আমরা নো সুনার লিখলাম। এইবার দেখো, এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট ফর্ম রিচড, তাই জন্য এখানে আমি ডিড লিখব, নো সুনার ডিড, আই সাবজেক্টটা বসলো, আর যেহেতু ডিড লিখেছি অক্সিলিয়ারি ভার্বটা, সুতরাং এটা রিচ হয়ে যাবে, নো সুনার ডিড আই রিচ হোম। কমাটা উঠে এখানে দেন বসবে, THAN, দেন it began to rain, it began to rain, began to rain। অর্থাৎ no sooner did I reach home than it began to rain, এখানে দেন বসলো, রিচটা প্রেজেন্ট ফর্মে এসে গেল, আর no sooner লেখার পর ডিড অক্সিলিয়ারি ভার্বটা এলো, যেহেতু রিচড পাস্ট ফর্মে আছে, সিম্পল পাস্টে আছে, তাই ডিড এলো। তাহলে no sooner did I reach home than it began to rain, আমি বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হলো। সুতরাং তোমাদের মনে রাখতে হবে, কমাটা তুলে দিয়ে আমরা দেন লিখব, রিচড যদি থাকে তাহলে সাবজেক্টের আগে ডিড বসাবো, নো সুনার লিখবো প্রথমে, সাবজেক্টের আগে ডিড বসাবো, আর মূল ভার্বটাকে আমরা প্রেজেন্ট ফর্মে করে দিয়ে দেব, যেহেতু এটা ডিড আছে। এইভাবে আমরা এই স্ট্রাকচারটা করব। এবার এটা যখন আমাদের হার্ডলি দিয়ে করতে বলা হবে, এটাকে আমরা যখন হার্ডলি দিয়ে করব, ইউজ হার্ডলি যদি থাকে, এই বাক্যটাকে ধরো আমরা বললাম যে ইউজ হার্ডলি, তখন আমরা কি পরিবর্তন করব? দেখো, as soon as এর পরিবর্তে হার্ডলি লিখবে, হার্ডলি। আর যখনই হার্ডলি ব্যবহার করবে, হার্ডলির সাথে ওখানে যেমন as soon as এর পরিবর্তে no sooner did ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু হার্ডলির সাথে হ্যাড হবে, হার্ডলি হ্যাড, আই। এই হ্যাড যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নিতে হচ্ছে, তাই রিচড এর পাস্ট পার্টিসিপল ফর্ম নেবে, রিচড, তাহলে রিচডই থাকবে, রিচড হোম। এইবার কমাটা তুলে দেন লিখেছিলাম নো সুনারের ক্ষেত্রে, হার্ডলির ক্ষেত্রে লিখতে হবে হোয়েন, হার্ডলির ক্ষেত্রে লিখবে হোয়েন, হোয়েন ইট বিগ্যান টু রেন, it began to rain, began to rain, when it began to rain। তাহলে হার্ডলির ক্ষেত্রে তুমি কমার জায়গায় when লিখছো, নো সুনারের ক্ষেত্রে তুমি কমার জায়গায় দেন লিখছো। এটা একটা পয়েন্ট মনে রাখতে হবে। as soon as এর পরিবর্তে যদি তুমি নো সুনার লেখো, তারপরে হচ্ছে ডিড অক্সিলিয়ারি ভার্ব নেবে, আর হার্ডলি যদি নাও সেখানে হ্যাড আসবে। আর যেহেতু ডিড নিচ্ছ, তাহলে রিচড ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে, আর এখানে হ্যাড নিচ্ছ বলে রিচড ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। আর কোনো পরিবর্তন নেই, তবুও আমরা এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটাকে ভুল করে ফেলি, ছাত্রছাত্রীরা প্রায়শই দেখা যায় তারা ভুল লিখছে। সুতরাং আই থিঙ্ক ইউ গট ইট ক্লিয়ার। ওয়ান্স সেকেন্ড আই রিপিট, as soon as, instead of as soon as, you use hardly or no sooner. If you write no sooner, then you write did auxiliary verb, no sooner did, and the main verb will be in the present form, reach. But when you write hardly, after that you write had, hardly had, সবসময় মনে রাখবে, হার্ডলি হ্যাড লিখলে এখানে পাস্ট পার্টিসিপল হবে, রিচড। যখন ওখানে নো সুনার থাকবে তখন দেন বসবে, আর যখন তুমি এখানে হার্ডলি লিখবে তখন ওখানে হোয়েন লিখবে। এইভাবে আমরা
এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিভিন্ন টাইপের আছে, সেই বিভিন্ন টাইপের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করব। এখানে দেখো 9 আছে, সিরিয়াল নাম্বার 9। এখানে আরও কয়েকটা বসবে, আমরা আজকে 4 পর্যন্ত করতে পেরেছি। ইন মাই নেক্সট ভিডিও, ইন মাই নেক্সট ক্লাস, I will teach you the next one from 5 to 9. From 5 to 9, I will teach you. And today, I think all of you have understood what I have taught you. And now, I urge my students to view the videos, learn something, and if you like my teaching, you spread it among the students, other students, and they will be benefited. They will draw benefits from my teaching. Thank you.